আসসালামু আলাইকুম, আমি বাপ্পি ক্লাসরুম থেকে। আজকে আমি ফিজিক্স 2 এর সপ্তম অধ্যায়ের আলোর প্রতিফলন অধ্যায় নিয়ে সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে আমি কিছু টপিক লিখছি, এগুলো নিয়ে আলোচনা করবো। আচ্ছা, প্রথমে টপিক কি লিখছি? আলো। অধ্যায়ের নাম কি? আলোর প্রতিফলন। তো আলোর প্রতিফলন দেওয়ার আগে আমাকে জানা লাগবে কি আলো জিনিসটা কি। আচ্ছা, একটু অনুভব করেন তো আলো জিনিসটা কি। একটু অনুভব করলে দেখবেন যে আলো দ্বারা কি হয়, অনেকগুলো কাজ সম্পন্ন হয়। আলো দ্বারা শক্তি উৎপন্ন হয়। আলো দ্বারা আমরা যে কোনো জিনিস দেখতে পাই। আলো না হলে কি দেখতে পারতাম? অবশ্যই দেখতে পারতাম না। তো যদি আলোর ডেফিনেশনটা কিছু দিই তাহলে কি বলা লাগবে? আলোক প্রকাশ শক্তি, যা কি করে আমাদের দেখার অনুভূতি যোগায়। আলোক প্রকাশ শক্তি যা আমাদের দেখার বা দর্শনের অনুভূতি যোগায়। তো এখন আপনার একটা কথা হলো যে আলো তো আমাদের দেখার অনুভূতি বুঝলাম, আলোক প্রকাশ শক্তি এটাও বুঝলাম। তো আলো আমাদের চোখে পড়ার পর তারপর আমরা দেখতে পাই, না আলো কোনো বস্তুর উপর যখন পড়ে তখন আমরা দেখতে পাই? একটা ছোট এক্সপেরিমেন্ট করি। ধরেন এটা একটা বদ্ধ রুম, এখানে একটা টেবিল আছে। এই টেবিলের উপর একটা মোমবাতি জ্বালিয়েছেন। কি করছেন? একটা মোমবাতি জ্বালাইছেন। আর এখানে আপনি দাঁড়িয়ে আছেন, রুমের দেয়ালের এক পাশে আপনি এখানে দাঁড়িয়ে আছেন। আপনার হাতে একটা বল আছে, এখানে একটা ছিদ্র আছে। তো যখন আপনি মোমবাতি জ্বালিয়েছেন তখন পুরো রুমটা কি হয়েছে? আলোকিত হয়েছে। যখন পুরো রুমটা আলোকিত হয়েছে তখন এখানে যে একটা ছিদ্র ছিল আর এখানে আপনি দাঁড়িয়ে আছেন, এই ছিদ্র দিয়ে কিছু আপনার চোখে পড়তেছে, নিচে অব্দি আসতেছে না। তো আপনার হাতে কিছু একটা বল ছিল, আপনি অনুভব করতেছেন যে আপনার হাতে একটা বল ছিল, কিন্তু আপনি বলটা দেখতে পাচ্ছেন না। আলো তো আপনার চোখে পড়ছে, এখানে তুমি মোমবাতি জ্বালিয়েছেন, পুরো রুমটা আলোকিত হয়েছে এবং ছিদ্র দিয়ে কিছু আলো বাইরে যাচ্ছিল, তখন আপনার চোখে পড়ছে কিন্তু নিচের দিকে পড়ে নেই। ওইখানে আপনি বলটা দেখতে পাচ্ছেন না, কিন্তু বলটা অনুভব করতেছেন। আলো আপনার চোখে পড়ার পরও তো আপনি বলটা দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি মোমবাতি দেখতে পাচ্ছেন, পুরো রুমটা দেখতে পাচ্ছেন আলোকিত হয়েছে। এর কারণ হলো এই, আলো যখন আমাদের চোখে পড়ে তখন আমরা কোনো বস্তু দেখতে পারি এরকমটা না। কোনো বস্তুর উপর যদি আলো পড়ে তখন আমরা বস্তুকে দেখতে পাবো। ঠিক আছে? তাহলে আলো কি? আলো পড়ার শক্তি আমাদের দেখার অনুভূতি যোগায়। তো আলো আমরা জানলাম। এবার কি? প্রতিফলন। কি? প্রতিফলন। আলো দ্বারাই প্রতিফলন। ওই অধ্যায়টা কি? আলোর প্রতিফলন। তাহলে প্রতিফলন, আলো এক মাধ্যম হতে চলতে অন্য কোনো মাধ্যমে বাধা পেয়ে ওই দ্বিতীয় মাধ্যমের বিবেত্তর হতে কিছু আলো যদি পূর্বের মাধ্যমে ফিরে আসে তাহলে আমি কি করবো? আলোর প্রতিফলন করবো। অর্থাৎ ধরো যে এখান থেকে আমি একটা আলো সামনে একটা কোনো দর্পণ বা কোনো পৃষ্ঠে কি করলাম? আপাতিত করলাম। ওই আপাতিত হওয়ার পর ওই দ্বিতীয় মাধ্যমের বিবেত্তর হতে যদি কিছু আলো ফিরে আসে তাহলে আমি কি করবো? আলোর প্রতিফলন করবো। তাই বলে যে আমি যতটুকু আলো আপাতিত করলাম ততটুকু আলো কিন্তু প্রতিফলিত হবে না। এর কারণ সামনে দ্বিতীয় মাধ্যম, সেটা কাজ মাধ্যম হোক, যে দর্পণ যে কোনো মাধ্যম হোক হতে পারে, সেটা পানি দর্পণ, সেটা পানি কাজ করতে পারে, আয়না দর্পণ যে কোনো কাজ করতে পারে। তো ওই মাধ্যম হতে যখন আমি প্রথম মাধ্যম হতে বায়ু মাধ্যম হতে আলোটা কি হলো? আপাতিত করলাম। ওই আয়না বা কাছে দ্বিতীয় কোনো মাধ্যমে আপাতিত হলো। আপাতিত হওয়ার পর কিছু আলো পূর্বের মধ্যে ফিরে আসলো। আয়নাটা আলো আপাতিত হওয়ার পর কিছু আলো কি হবে? এখানে শোষিত হবে, অপসারিত হবে। ওই অপসারিত আলো তো আর প্রতিফলিত হচ্ছে না। তো ওই অপসারিত আলো থাকার পর কিছু আলো এখান থেকে কি হবে? প্রতিফলিত হবে। কিছু আলোকে আমি কিনবো আলোর প্রতিফলন করবো। এখন কথা হচ্ছে, আলো যখন সব আলো প্রতিফলন করে কোনো বস্তুর উপর আলোটা পড়লো, সে যদি সব আলো প্রতিফলন করে তাহলে আমি কি দেখতে পাবো? সাদা দেখতে পাবো। সে যদি কোনো আলো প্রতিফলিত না করে তখন আমি কি দেখতে পাবো? কালো দেখতে পাবো। একটা ছোট্ট করে আরেকটা এক্সপেরিমেন্ট করি। ধরো এই রুমটাতে আমি কি করলাম? দুইটা লাইট নিলাম, একটা লাল লাইট, একটা সবুজ লাইট। আর আমি আমার হাতে নিলাম কি? আমার হাতে একটা গোলাপ ফুল নেবো, লাল পাপড়িওয়ালা গোলাপ ফুল, এবং দুইটা পাতা সবুজওয়ালা গোলাপ ফুল নেবো। তো যখন ওই লাল লাইটটা তুমি অন করবা তখন দেখবা ওই লাল লাইটের আলো যখন গোলাপ ফুলের লাল পাপড়ির উপর আসে পড়বে তখন কি দেখতে পাবা? তুমি লাল আলো প্রতিফলন করে তখন আমি লাল পাপড়িটা দেখতে পাবো। কিন্তু ওই লাল আলো যে সবুজ পাতা দুটার উপর পড়ছে, কিন্তু আমি সবুজ পাতা কি দেখতে পাচ্ছি? কালো দেখতে পাচ্ছি। কেন কালো দেখতে পাচ্ছি? কারণ হলো এই, লাল আলো যখন সবুজ পাতার উপর পড়বে তখন ওই লাল আলোটা সবুজ পাতা কিভাবে শোষে নিবে, সে প্রতিফলিত করতে পারবে না। যে আলো প্রতিফলন করবে সে আলো আমি দেখতে পাবো। আমি প্রথমে বলছি যে আলো প্রতিফলন করবে সে আলো দেখতে পাবো। যেহেতু সে শুধু লাল আলো এসে করতেছে, লাল পাপড়িগুলো লাল আলো প্রতিফলন করতে হচ্ছে, তাই লাল দেখতে পাচ্ছি। সবুজ আলো লাল আলোটাকে শোষণ নিচ্ছে। আর যখন সবুজ আলোটা জ্বালাবা তখন কি করবে হবে? তখন সবুজ আলোকে প্রতিফলন করবে, কিন্তু ওই লাল পাপড়ির আলো লাল সবুজ আলোকে কি করবে? প্রতিরোধ করতে পারবে না। তখন আমি কি করবো? ওই লাল পাপড়িগুলোকে কালো দেখতে পারবো। ঠিক আছে? এবার আমরা যে মাল্টিমিডিয়ার পর্দা ইউজ করি না, আমরা যে মাল্টিমিডিয়ার পর্দা ইউজ করি, সাদা কেন ইউজ করি? কারণ এই সাদা রঙের মধ্যে সব রং আছে। সাদা রঙের মধ্যে কি রং আছে? সব রং আছে। মৌলিক তিনটা রং আছে না? লাল, সবুজ, নীল। এই তিনটা রং যদি তুমি সমানভাবে মিশ্রিত করো তাহলে তুমি কি দেখতে পাবা? সাদা দেখতে পাবা। তবে একটা সত্য, এটা শুধু আলোর ক্ষেত্রে, অর্থাৎ তিনটা আলো যদি মিশ্রিত করো তখন তুমি সাদা দেখতে পাবা। তো তুমি প্রিন্টিং এর ক্ষেত্রে তিনটা লাল, সবুজ এবং নীল এই তিনটা রং মিশ্রিত করো তখন কিন্তু কালো দেখতে পাবা। তবে তিনটা আলো লাল, সবুজ, নীল বা সব আলো যদি তুমি সমানভাবে মিশ্রিত করো তাহলে সাদা দেখতে পাবা। ওইখানে আমরা মাল্টিমিডিয়াতে কি ব্যবহার করি? সাদা পর্দা ইউজ করি, যাতে বিভিন্ন রঙের আলো পড়ে সেই আলোটা সমানভাবে প্রতিফলিত হয় আমরা দেখতে পাই। ঠিক আছে?
তো আলোর প্রতিফলন হলো আবার দুইটা। আলোর প্রতিফলন কি? প্রতিফলন হলো দুই প্রকার, একটা নিয়মিত প্রতিফলন, আর একটা অনিয়মিত প্রতিফলন। প্রতিফলন একটা নিয়মিত প্রতিফলন, একটা অনিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনটা কি? একগুচ্ছ আলোর রশ্মি সমান্তরালভাবে আপাতিত হয়, সমান্তরালভাবে যদি প্রতিফলিত। একগুচ্ছ আলোর রশ্মি সমান্তরালভাবে আপাতিত হয়, যদি সমান্তরালভাবে প্রতিফলিত হয়, তাহলে আমি তাকে কি বলবো? নিয়মিত প্রতিফলন। অর্থাৎ দেখো, ধরো এটা একটা বিবর্তন, এখানে আমি একগুচ্ছ আলোর রশ্মি করলাম, কি করলাম? আপতিত করলাম। সে যদি সমান্তরালভাবে ফিরে যায়, সমান্তরালভাবে ফিরে যায়, আবার এখান থেকে এখানে আপত্তি করলাম, আবার এখানে ফিরে যায়, আবার এখান থেকে আপত্তি করলাম, এইভাবে ফিরে যায়। সমান্তরাল আছে, যদি সমান্তরালভাবে ফিরে যায়, তাহলে আমি তাই করবো নিয়মিত প্রতিফলন করবো। আর একটা প্রতিফলন কি? অনিয়মিত প্রতিফলন। আর একগুচ্ছ আলোর রশ্মি কোনো পৃষ্ঠে বা আপাতিত হয়, সে যদি সমান্তরালভাবে এসে সমান্তরালভাবে যদি প্রতিফলিত না হয়, তাহলে আমি তাই করবো অনিয়মিত প্রতিফলন। ধরো এটা একটা দর্পণ, ধরো আর শুধু এইভাবে আপত্তি করলাম, এইভাবে চলে গেলো, এইভাবে আপত্তি করলাম, এইভাবে চলে গেলো, এইভাবে আপত্তি করলাম, এইভাবে চলে গেলো। এইভাবে যদি সমান্তরালভাবে আপত্তি করতেছি, ঠিক আছে, যদি সমান্তরালভাবে কি ফিরে যাচ্ছে? ফিরে যাচ্ছে না, কি হচ্ছে? অসমান্তরালভাবে ফিরে যাচ্ছে। যদি সমান্তরাল এসে সমান্তরালভাবে যদি ফিরে না যায়, তাহলে আমি তাই দেবো অনিয়মিত প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলন কত প্রকার? দুই প্রকার, একটা নিয়মিত প্রতিফলন, একটা অনিয়মিত প্রতিফলন। প্রতিফলনের আবার দুইটা সূত্র আছে। ধরো এটা কি? এটা একটা আপাতন পৃষ্ঠ, এই আপাতন একটা, এটা হচ্ছে আপাতন পৃষ্ঠ। আমি এইভাবে একগুচ্ছ আলোর রশ্মি এখানে আপাতিত করলাম, কি করলাম? আপাতিত করলাম। তাহলে সমান্তরালে সে কি যাবে? সমান্তরালভাবে ফিরে যাবে। আমি মনে মনে এখানে একটা অবিলম্ব করব। প্রথম সূত্র বলছে কি? দেখো, আপাতিত রশ্মি আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব প্রতিফলিত রশ্মি কি একই সমতলে অবস্থিত। আপাতন কোণ সমান প্রতিফলন কোণ। প্রথম সূত্র দেখো, এখান থেকে আমি এখানে কি করছি? একটা আলো কেছি, আপাতিত করছি। তাহলে এই বিন্দুর নাম কি? এই বিন্দু হলো আপাতন বিন্দু। ধরো এ দিলাম, ও দিলাম, ওটা হবে কি? আপাতন বিন্দু। এটা ধরো যে সি দিলাম, এটা ধরো যে বি দিলাম। তো দেখো, প্রথম সূত্র আপাতিত রশ্মি আপাতন বিন্দু অঙ্কিত, এ ও বি আপাতিত রশ্মি, ওটা কি? আপাতন বিন্দু। অবিলম্ব, এই যে ও সি কি? অবিলম্ব রশ্মি একই সমতলে অবস্থিত, এবং প্রতিফলিত রশ্মি ও বি কি? প্রতিফলিত রশ্মি। দেখো দেখি, এই যে আমি আলোটা আপাতিত করছি, এটাও কি করছি? এই অবিলম্বিত আপাতিত করছি। আবার প্রতিফলনটা হয়েছে কি? এই অবিলম্ব থেকে হয়েছে কি? প্রতিফলিত হয়েছে। আমি মনে মনে একটা অবিলম্ব ধরে নিয়েছি। তাহলে আপাতিত রশ্মি, অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই বিন্দু অবস্থিত না, এবং একই সমতলে অবস্থিত না। আর এইটার ফটোর নাম কি? আপাতন পৃষ্ঠ। আপাতন পৃষ্ঠ, দেখি আপাতন রশ্মি, রশ্মি, এটা কি? এটা কি? অবিলম্ব। তাহলে আপাতন রশ্মি আপাতন বিন্দু কোথায়? এই অবিন্দু, আপাতন বিন্দু অঙ্কিত অবিলম্ব, এই যে অবিলম্ব প্রতিফলিত রশ্মি, এই যে অবিপ্রতিফলিত রশ্মি, এই যে একই সমতলে, এই তিনটা দেখো একই সমতলে অবস্থিত। এটা হলো প্রতিফলনের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি? আপাতন প্রতিফলন কোণ কি? সমান। অর্থাৎ এইটা কি? আপাতন কোণ, আপাতন কোণকে আই দ্বারা প্রকাশ করে। এটা কি? প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ কি দ্বারা প্রকাশ করে? আই দ্বারা প্রকাশ করে। তাহলে এই যে আপাতন রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলা হয়? আপাতন কোণ। এই কোণটার নাম কি? আপাতন কোণ। আপাতন কোণ কি দ্বারা প্রকাশ করে? আই দ্বারা প্রকাশ করে। অবিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে কি বলবো? প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি কি দ্বারা প্রকাশ করছি? আর দ্বারা প্রকাশ করছি। এখন যদি এই কোণটা দুটো সমান না, এই কোণ এবং এই কোণ কি দুটোই সমান। তাহলে যদি বলা হয় যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আই কোণটা কত? কিভাবে বের করা যাবে? এই যে
এই 90 ডিগ্রি, ধরো এটা পি দিলাম, এটা কিউ দিলাম, এটা কিউ দিলাম। এটা দেখো দেখি এই কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি না, পি ও সি, এই কোণটা কি 90 ডিগ্রি। 90 থেকে 60 বিয়োগ দিলে তো আমি পাবো 90 থেকে, লিখছিস না কেন, তাহলে 90 থেকে যদি 60 বিয়োগ দিই তাহলে আমার 30 পাবো। এই 30টা কি আপাতন কোণ। তাহলে প্রতিফলনের সূত্রটা দুইটি, আপাতিত রশ্মি আপাতন বিদ্যমান দ্বিতীয় বিলম্ব, প্রতিবিম্ব রশ্মি একই সমতলে অবস্থিত, আপাতন কোণ এবং প্রতিফলন কি দুটো সমান, এই কোণ এবং এই কোণ সমান। তাহলে আমরা আলো কি বুঝলাম, প্রতিফলন কি এটাও জানলাম, প্রতিফলনের সূত্র দুটো দিলাম। এবার কি দর্পণ। দর্পণ, দর্পণ কাকে বলে? দর্পণ, দর্পণ, দর্পণ যে পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন হয় তাই কি বলবো? দর্পণ বলবো। যে পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন হয় তাই কি বলবো? দর্পণ বলবো। দর্পণ হচ্ছে দুই প্রকার, দর্পণ কত প্রকার? দুই প্রকার। তাদের সমতল দর্পণ, সমতল, আরটা কি গলীয়, গলীয়, সমতল একটা গলীয়। এই গলীয় দর্পণ আবার দুই প্রকার, কত প্রকার? দুই প্রকার। আচ্ছা বোতল, এটা কি উত্তল। সমতল দর্পণ কাকে বলে? যে সমতল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন হয় তাকে সমতল দর্পণ বলে। যে সমতল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন হয় তাই কি বলবো? সমতল দর্পণ বলবো। এইটা ধরুন একটা সমতল দর্পণ, এটা কি সমতল দর্পণ। এক গুচ্ছ আলো রশ্মি করবা, এখানে আপাতিত করবা, এখানে আপাতিত করলে এই দিক চলে যাবে। আর এক গুচ্ছ আলো রশ্মি এখান থেকে এইখানে যখন আপাতিত করবা তখন কি হবে? এই দিক চলে যাবে। সমতল দর্পণ, এক গুচ্ছ আলো রশ্মি যদি কোনো সমতল পৃষ্ঠে আপাতিত হয় তাহলে কি বলবো? তাকে সমতল দর্পণ। এটা কি একটা সমতল দর্পণ। আমাদের বাড়িতে যে আয়নাটা ব্যবহার করি, আমরা বাড়িতে যে আয়নাগুলো ব্যবহার করি এগুলো কম বেশি সবগুলো কি সমতল দর্পণ। তো সমতল দর্পণের ক্ষেত্রে আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন কি দেখতে পাই? আমাদের প্রতিবিম্ব দেখতে পাই। সমতল দর্পণের ক্ষেত্রে আমরা যে প্রতিবিম্ব দেখতে পাই সেটা হলো সোজা এবং অবাস্তব প্রতিবিম্ব। কেন সোজা এবং অবাস্তব প্রতিবিম্ব? কারণ আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তো আমাদের সমান সোজা একটা কি দেখতে পাই? সামনে প্রতিচ্ছবি দেখতে পাই, অর্থাৎ প্রতিবিম্ব দেখতে পাই আমাদের অনুরূপ। তো ওইটা হচ্ছে কি সোজা প্রতিবিম্ব। কিন্তু অবাস্তব কেন বললাম? অর্থাৎ আমরা যখন দর্পণের সামনে দাঁড়াচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রতিবিম্বটা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে কি যে আয়নার পিছনে, দর্পণের পিছনে মনে হচ্ছে আমি আসি। কিন্তু আমরা যখন দর্পণের পিছনে উকি দিয়ে দেবো তখন কি আমি দেখতে পাবো? অবশ্যই দেখতে পাবো না। এই যে আমার মনে হচ্ছে যে আমি দর্পণের পিছনে আসি কিন্তু দর্পণের পিছনে নেই, এই কারণে এটা হলো অবাস্তব প্রতিবিম্ব। অর্থাৎ সমতল দর্পণের যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা হলো সোজা এবং অবাস্তব প্রতিবিম্ব। অর্থাৎ আমরা বাসা বাড়িতে যেগুলা যে ডেসিডেম আয়নাগুলো ব্যবহার করি বা যে কোনো আয়না প্রতিবিম্ব তৈরি করি হলো সোজা এবং অবাস্তব প্রতিবিম্ব। কারণ আমার প্রকৃতপক্ষে মনে হচ্ছে যে আমি দর্পণের পিছনে আছি কিন্তু দর্পণের পিছনে আমি নাই, এই কারণে অবাস্তব। আর আমি দেখতে পাচ্ছি কি আমার সোজা, আমি যতটুকু ততটুকু একটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছি, ওই কারণে সোজা এবং অবাস্তব প্রতিবিম্ব। তাহলে যে সমতল অংশে আলোর, যে সমতল পৃষ্ঠে আলো নিয়মিত প্রতিফলন হয় তাকে কি বলে? সমতল দর্পণ বলে। এবার কি গলীয় দর্পণ। গলীয় দর্পণ আমরা দুই প্রকার, একটা অবতল একটা উত্তল। তার আগে বলবেন যারা লিখবে যে গলীয় দর্পণটা কি। যে দর্পণ কোন গোলকের অংশ বিশেষ তাই কি বলা হয়? গলীয় দর্পণ বলে। যে দর্পণ কোন গোলকের অংশ বিশেষ তাই কি বলা হয়? গলীয় দর্পণ বলে। তাহলে সমতল দাম শেষ, এবার কি আমাদের গলীয়। ধরো এটা একটা কি, এইটা একটা গোলক, এটা একটা তার কেন্দ্র। এই গোলককে ধরো এগুলো আমি কেটে নিলাম, এটাই কি হলো একটা গলীয় দর্পণ। যে দর্পণ কোন গোলকের অংশ বিশেষ তাকে কি বলা হয়? গলীয় দর্পণ। তো এটা কি একটা গলীয় দর্পণ। এর দুটো পৃষ্ঠ আছে, একটা ভিতরের পৃষ্ঠ একটা বাইরের পৃষ্ঠ। এই ভিতরের পৃষ্ঠটার নাম হলো কি? অবতল পৃষ্ঠ। অবতল পৃষ্ঠ। বাইরের পৃষ্ঠের নাম হলো উত্তল পৃষ্ঠ। এই কারণেই গলীয় দর্পণকে দুই ভাগে ভাগ করা যায়, একটা অবতল দর্পণ একটা উত্তল দর্পণ। তো এই অবতল দর্পণ উত্তল দর্পণ। তাহলে অবতল দর্পণ আবার কাকে বলবো? যদি কোন দর্পণের উত্তল অংশে যে গলীয় দর্পণের উত্তল অংশে পারা থাকে তাকে বলবো অবতল দর্পণ বলবো।
পারা অর্থাৎ কি? পারা অর্থাৎ এই হলো সিলভার, রূপো বা যে কোনো প্রলেপ লাগানোকে বলা হয় পারা। ওই প্রলেপটাকে আমরা দর্পণের পিছনে কি লাগাই? প্রলেপ লাগাই না, প্রলেপ লাগানোর কারণে তো আমরা প্রতিবিম্ব দেখতে পাই। এই যে প্রলেপটা লাগাচ্ছি ওইটাই হলো কি? পারা। তো এটা একটা কি? মূলত এটা একটা গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার, একটা উত্তল, একটা অবতল। গোলীয় দর্পণে দুইটা পৃষ্ঠ থাকে, একটা অবতল পৃষ্ঠ, একটা উত্তল পৃষ্ঠ। যে গোলীয় দর্পণের উত্তল অংশে পারা লাগানো থাকে তাকে আমি কিনবো অবতল, কিংবা অবতল, কিংবা অবতল দর্পণ বলবো। আবার এই দর্পণটা কি বলবো? এই দর্পণটাকে বলবো আমি উত্তল দর্পণ। কারণ কি? এই দর্পণের অবতল অংশে পারা লাগানো আছে। যে দর্পণের অবতল অংশে পারা লাগানো থাকে তাকে কি বলবো? উত্তল বলবো। এই দর্পণ কি? এই দর্পণে দেখো যে আপতন পৃষ্ঠ হিসেবে কি কাজ করতেছে? আপতন এবং প্রতিরূপ পৃষ্ঠ হিসেবে কাজ করবে অবতল অংশ। তাই এটা কি বলবো আমি? অবতল দর্পণ। কারণ এখানে উত্তল অংশে পারা লাগানো আছে। এই দর্পণে দেখো উত্তল অংশটা কি হিসাবে? আপাতন এবং প্রতিফলন পৃষ্ঠ হিসেবে কাজ করবে। আর ভিতরে কি আছে? অবতল অংশে পারা লাগানো আছে। তাহলে এটাকে আমি কি বলবো? উত্তল দর্পণ। উত্তল দর্পণ। দর্পণ কত প্রকার? দুই প্রকার। দর্পণ সাধারণত দুই প্রকার, একটা সমতল দর্পণ, একটা গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ আবার দুই প্রকার, এটা কি? অবতল দর্পণ, একটা উত্তল দর্পণ। এবার আলোচনা হলো তাহলে গোলীয় দর্পণ, আলো, প্রতিফলন সূত্র, দর্পণ, গোলীয় দর্পণ সবগুলো আলোচনা হলো। এবার হলো প্রতিবিম্ব। এবার কি? প্রতিবিম্ব। কোনো বিন্দু হতে আলো রশ্মি নিঃসৃত হওয়ার পর, দ্বিতীয় কোনো বিন্দুতে আপাতিত হওয়ার পর প্রতিফলিত হচ্ছে, অপসারিত হচ্ছে বা দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হচ্ছে বলে যদি আলোটা মনে হয়, তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর আমি কি বলবো? প্রতিবিম্ব। কোনো বিন্দুর হতে আলোর নিঃসৃত হওয়ার পর আপাতিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে প্রতিফলিত হচ্ছে, প্রতিসরিত হচ্ছে বা দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হচ্ছে বলে যদি মনে হয়, তাহলে আমি দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সাপেক্ষে কি বলবো? দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সাপেক্ষে কি বলবো? প্রতিবিম্ব বলবো। প্রতিবিম্ব আবার দুই প্রকার। দুই প্রকার বিম্ব। প্রতিবিম্ব হচ্ছে দুই প্রকার, একটা হলো বাস্তব প্রতিবিম্ব, বাস্তব একটা হলো কি? বাস্তব, এটা কি? অবাস্তব। সমতল দর্পণের ক্ষেত্রে অবাস্তবটা আমি উদাহরণ দিলাম। এবার কি? অবাস্তব প্রতিবিম্ব। ধরো এটা একটা দর্পণ, কি দর্পণ? অবতল দর্পণ। এটা অবতল দর্পণ, অবতল দর্পণ। এই অসীম হতে একটা আলো রশ্মি তুমি এখানে আপাতিত করবে, একটা দর্পণ। অসীম একটা আলো রশ্মি তুমি এর বিন্দুতে আপাতিত করবে। যখন এর বিন্দুতে আপাতিত করবা তখন কি হবে? এই প্রধান ফোকাস দিয়ে কি হবে? আর কি হবে? এই প্রধান ফোকাস দিয়ে বাইরে যাবে। আবার এখান থেকে একটা তুমি এখানে আপাতিত করবা, মেরুতে আপাতিত করবা। এইখান থেকে আপাতিত করবা, তুমি এইখান দিয়ে চলে যাবে। দেখো দেখি এটা হচ্ছে লক্ষ্য প্রতিবিম্ব তৈরি হচ্ছে এইখানে। তো এই প্রতিবিম্বটা হলো কি? বাস্তব প্রতিবিম্ব। এটা প্রতিবিম্ব কি? বাস্তব প্রতিবিম্ব। অবাস্তব কি? সমতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে হলো অবাস্তব এবং সদা প্রতিবিম্ব। এই দর্পণের ক্ষেত্রে যেটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে দেখো এটা হলো বাস্তব এবং উল্টা প্রতিবিম্ব। অর্থাৎ তুমি এই লক্ষ্য বস্তুতে আলো একটা আলোকে এখানে এর বিন্দুতে আপাতিত করলা, ফোকাস দিয়ে বাইরে গেলো। আবার একটা আলো তুমি মেরুতে আপাতিত করলা, কি হলো? এখানে দিয়ে বাইরে গেলো। এখানে কি হলো? তাহলে প্রতিবিম্ব তৈরি হলো। এই যে প্রতিবিম্বটা এখানে তৈরি হলো, এই প্রতিবিম্বটা এখানে উল্টা তৈরিয়েছে। কি হয়েছে? উল্টা তৈরিয়েছে। তুমি অবতল দর্পণের ক্ষেত্রে যদি তুমি এখানে একটা কোনো পর্দা লাগাইতা, তাহলে তুমি এটা প্রকৃতপক্ষে এখানে একটা কি দেখতে পাইতা? প্রতিবিম্ব দেখতে পাও। এই যে এখানে পর্দা লাগার কারণে তুমি প্রকৃতপক্ষে একটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছ, তাহলে এটা কি? বাস্তব প্রতিবিম্ব। বাস্তব এবং উল্টা প্রতিবিম্ব। অর্থাৎ এখানে ধরো তোমার মাথা উপরে ছিল, পান ছিল, এখানে মাথা নিচে যাবে, পাটা উপরে যাবে। অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে কি দেখলা? যে মনে হচ্ছিল যখন তুমি একটা আয়নার সঙ্গে জ্বালাচ্ছ তোমার মনে হচ্ছে যে তুমি আয়নাটা পিছনে আসো, কিন্তু পিছনে নাই। তুমি এখানে দেখতেছো কি? যে তুমি এখানে মনে হচ্ছে যে এখানে একটা পর্দা লাগলে তুমি প্রকৃতপক্ষে এখানে একটা দেখতে পাচ্ছ, প্রতিবিম্ব দেখতে পাচ্ছ। তাহলে কি? বাস্তব এবং উল্টা প্রতিবিম্ব। আর সমতল দর্পণের ক্ষেত্রে আমি কি দেখালাম? যে অবাস্তব এবং সদা প্রতিবিম্ব। প্রতিবিম্ব হচ্ছে দুই প্রকার। আরেকটি জিনিস একটু জানে নাই, এবার হচ্ছে রৈখিক বিবর্ধন।
বিবদ্ধ। লক্ষ্যবস্তুর বিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতে কি? রৈখিক বিবর্ধন। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এবং বিম্বের দৈর্ঘ্যের অনুপাতে কি? রৈখিক বিবর্ধন। আচ্ছা দেখো, এটা একটা দর্পণ আমি তৈরি করলাম, অবতল দর্পণ তৈরি করলাম, কারণ উত্তর পৃষ্ঠে পা লাগানো মাথা থেকে অবতল দর্পণ নিলাম। এটা কি? তুমি যখন একটা দর্পণ তৈরি করবা তখন তুমি একটা, আমি কি বললাম অবতল দর্পণ আছে, একটা গোলক থেকে তৈরি হয় না? তবে একটা গোলক থেকে তো দর্পণটা তৈরি হয়। একটা গোলক থেকে তৈরি হয় না? এই গোলক থেকে তো তৈরি হলো, এই গোলক থেকে তৈরি হয়েছে, আমি গোলক থেকে তো কাটে নিছি, তাহলে এইটা কি? এটা হলো কি? তার কেন্দ্র, এটা কেন্দ্র না? তো এটাকে বলা হয়েছে সি, বক্ষতার কেন্দ্র। এম পি এম প্রাইম। এটা একটা হচ্ছে অবতল দর্পণ, এটা কি একটা অবতল দর্পণ। তাহলে কেন্দ্রকে বলা হচ্ছে বক্ষতার কেন্দ্র। আর এই দর্পণের মধ্যবিন্দুকে বলা হচ্ছে মেরু। মধ্যবিন্দু কি হচ্ছে? মেরু। এই মেরু হচ্ছে বক্ষতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় বক্ষতার ব্যাসার্ধ। কি বলে? বক্ষতার ব্যাসার্ধ। আর এই যে সি থেকে পি, সি থেকে পি এটা হলো প্রধান অক্ষ, অর্থাৎ বক্ষতার কেন্দ্র এবং দর্পণের মধ্যবিন্দু পর্যন্ত যে সরলরেখা সেটা হলো প্রধান অক্ষ। প্রধান অক্ষ বরাবর, প্রধান অক্ষ বরাবর তুমি কি করলা? একটা আলো এখানে আপাতিত করলা, তখন কি হবে? ফোকাস দিয়ে চলে যাবে। ফোকাস, প্রধান ফোকাস কি? প্রধান ফোকাস কি? একগুচ্ছ আলো রশ্মি, একগুচ্ছ আলো রশ্মি প্রধান অক্ষের সাপেক্ষে, প্রধান অক্ষের সাপেক্ষে আপাতিত করলে সেই আলো যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় প্রধান ফোকাস। প্রধান অক্ষ বরাবর একটা আলো তুমি আপাতিত করলা, আবার একটা আলো এখানে তুমি আপাতিত করবা, আবার এই বিন্দু দিয়ে চলে যাবে, আবার একটা আলো আপাতিত করবা, এই বিন্দু চলে যাবে, আবার তুমি এখানে একটা আলো আপাতিত করবা, আবার এই ফোকাস দিয়ে যাবে, এখানে একটা আলো আপাতিত করবা, আবার ফোকাস দেবে। এই যে ফোকাস দিয়ে চলে আসছে, একটা বিন্দু দিয়ে মিলিত হচ্ছে, এটা হলো কি? ফোকাস। এটা হলো কি? ফোকাস। এবং ফোকাস থেকে মেরুর মধ্যে যে দূরত্ব সেটা হলো ফোকাস দূরত্ব। সেটা কি? ফোকাস দূরত্ব। তাহলে মেরু কি? মেরু হলো কি? দর্পণের মধ্যবিন্দু হলো কি? মেরু। বক্ষতার কেন্দ্র কি? বক্ষতার কেন্দ্র কি? কোন অবতল দর্পণের যে কেন্দ্র সেটা হলো বক্ষতার কেন্দ্র। আর বক্ষতার ব্যাসার্ধ কি? বক্ষতার কেন্দ্র হতে মেরুর পর্যন্ত যে দূরত্ব সেটা হলো বক্ষতার ব্যাসার্ধ। প্রধান ফোকাস কি? একগুচ্ছ আলো রশ্মি প্রধান অক্ষ বরাবর, একগুচ্ছ আলো রশ্মি প্রধান অক্ষ বরাবর আপাতিত করলে আলোগুলো যে বিন্দুতে মিলিত হয় সেটা হলো তার প্রধান ফোকাস। প্রধান অক্ষ কি? বক্ষতার কেন্দ্র হতে মেরু, বক্ষতার কেন্দ্র হতে মেরু পর্যন্ত যে সরলরেখা সেটা হলো কি? প্রধান অক্ষ। তাহলে এটা হলো অবতল দর্পণ। রৈখিক বিবর্ধনটা বুঝুন। একগুচ্ছ আলোকে এটা কি? বক্ষতার কেন্দ্র, এটা প্রধান ফোকাস, এই বন্ধের যে দূরত্ব হলো ফোকাস দূরত্ব, এটা হলো পি মেরু, এটা হলো পি মেরু, এটা হলো এম পি এম প্রাইম একটা দর্পণ। প্রধান অক্ষ বরাবর একটা আলো আপাতিত করবা, প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। এইখান থেকে একটা আলো তুমি মেরুতে আপাতিত করবা, এই দিক দিয়ে চলে যাবে। তাহলে এটা হচ্ছে ছিল কি? লক্ষ্যবস্তু। আর এখানে কি হয়েছে? প্রতিবিম্ব তৈরি হয়েছে। এই রৈখিক বিবর্ধন হলো এই প্রতিবিম্বের এখানে যতটুকু লক্ষ্যবস্তু যতটুকু দৈর্ঘ্য ছিল, এই প্রতিবিম্ব দেখলে দৈর্ঘ্যটা কি হতে পারে? বড় হতে পারে, আবার ছোট হতে পারে। এখানে বাস্তব এবং উল্টা প্রতিবিম্ব এটা ঠিক আছে, কিন্তু লক্ষ্যবস্তুর যতটুকু দৈর্ঘ্য ছিল লক্ষ্যবস্তুর প্রতিবিম্বে গিয়ে দৈর্ঘ্যটা কম হয়ে যাবে, আবার বেশি হতে পারে। কিন্তু সমতল দর্পণে আমি কি দেখলাম? সমতল দর্পণে দেখলাম আমি সোজা এবং অবাস্তব প্রতিবিম্ব। এখানে প্রতিবিম্ব উল্টা এবং বাস্তব প্রতিবিম্ব, উল্টা এবং বাস্তব প্রতিবিম্ব। তো এই ধরো যে এই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য হচ্ছে এল, আর এটার দৈর্ঘ্য হলো এল প্রাইম। তাহলে বিবর্ধন সমান সমান কি? বিবর্ধন সমান সমান এম সমান সমান বিন্দুর দৈর্ঘ্য লক্ষ্য বস্তু ব্র্যাকেট বিন্দু এম দ্বারা প্রকাশ করা, তাহলে কি? এল প্রাইম। ঠিক আছে। তাহলে যদি বলা হয় রৈখিক বিবর্ধন কাকে বলে? রৈখিক বিবর্ধন যদি বলা হয় তাহলে কি বলবো? বিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতই হলো কি? রৈখিক বিবর্ধন। তো আজকে আমাদের এটুকু আলোচনার বিষয় ছিল। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি এই অধ্যায়ে কিছু ইম্পর্টেন্ট রচনামূলক আছে, যে অবতল দর্পণের ক্ষেত্রে একটা সমীকরণ থাকবে, ওই সমীকরণটা প্রতিপাদন করো।
1/a ইকুয়াল 1/u প্লাস 1/b। এই সূত্রটা আমি কি করছিলাম, এরকম একটা সূত্র থাকবে, এই সূত্রটা প্রমাণ করো দেখবে u প্লাস 1/b। আমরা যখন এসএসসি লেভেলে পড়ছিলাম তখন করেছিলাম এই সূত্রটা ফেলে দিচ্ছিলাম, এগুলো মান দেওয়া থাকতো, শুধু উত্তর পাইতাম। কিন্তু এখানে কি বলা লাগবে, এই সূত্রটা প্রমাণ করতে বলছে। তো এটা আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে।